ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। লাভার হেট ইভেলিনা ধৈর্য পর্ব ৪৪। প্রাপ্তবয়স্ক উন্মুক্ত মানুষদের জন্য গল্পটি উন্মুক্ত। এক সপ্তাহ পর রাশিয়ান সেন্ট পিটারবার্গের ঘন অরণ্যের বুকে দাঁড়িয়ে আছে এক বিশাল রাজপ্রাসাদ, ক্ল্যান প্যালেস। সেই প্যালেস যার অধিপতি রুশ নারী মাফিয়া ক্যাটরিনা ক্ল্যান। চারপাশের গহীন ফরেস্ট পরিবেশে অভিজাত্যে মোড়ানো প্রাসাদটা দূর থেকে দেখলে মনে হবে কোনো ভ্যাম্পায়ার উপন্যাসের টাইমলাইনে তৈরি করা। 18 দশকে তৈরিকৃত প্যালেসের ভেতরে বিশাল হলরুম, একটা উঁচু সিংহাসনের মতো চেয়ারে অত্যন্ত আয়েশ করে বসে আছে আদ্রিয়ান শাহ। এক পায়ের ওপর অন্য পা তোলা, ভায়োলিনের সুরেলা কণ্ঠ ভেসে আসছে পুরুষালী কর্ণকুহরে। বড় বড় চোখের পাপড়িগুলো পলকে পলকে গিয়ে স্পর্শ করছে জোড়া হৃদয়ে। আদ্রিয়ানের বাম হাতে একটা রুবিস কিউব। অত্যন্ত নিখুঁতভাবে কিউবটি ঘুরিয়ে চলেছে। সরিষার দানারঙা অক্ষিদয় এক দৃষ্টিতে সামনে দেয়ালে প্রজেক্ট করা বিশাল স্ক্রিনের ওপর আন্তর্জাতিক সংবাদ চলছে। তাতে আন্তর্জাতিক তথ্য অনুসারে আত্মঘাতী হামলায় নিহত হয়েছে আন্তর্জাতিক অপরাধ জগতের সম্রাজ্ঞী ক্যাটরিনা ক্ল্যানের। আটলান্টিকের গোপন আস্তানায় নিজের তৈরি বোমের বিস্ফোরণে আত্মঘাতী মৃত্যু হয়েছে তার। ক্যাটরিনা এই মৃত্যুকে তার দীর্ঘ অপরাধ সিন্ডিকেটের অবসান ঘটল। নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে চারপাশ থেকে অবরুদ্ধ হয়ে পড়ার পর গ্রেপ্তার এড়াতে ক্যাটরিনা ক্ল্যান নিজেই লাইট হাউসে কন্ট্রোল প্যালেসে আত্মঘাতী বিস্ফোরণ ঘটান বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে প্রাচীন লাইট হাউসটি বিশাল অংশ ধসে পড়ে সমুদ্রে বিলীন হয়ে যায়। বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করা আন্তর্জাতিক নিউজটা দেখা শেষে বিশাল হলরুমের কারুকার্যময় সিংহাসনে মাথায় এলিয়ে দিল আদ্রিয়ান। পাশে দাঁড়িয়ে আছে ইউসুফ। প্রজেক্টর অফ করে বাঁকা হেসে উদ্বিগ্ন হয়ে তাকালো আদ্রিয়ানের পানে, যার চক্ষুদয়ে লালচে হলেও ওষ্ঠদার পৈশাচিক তৃপ্তি। রিপোর্টার সব আমাদের হাতের মুঠোয়। ঠিক যেভাবে নিউজ করার কথা বলেছিলেন সেভাবেই করা হয়েছে। পুরো ঘটনাটা আত্মঘাতী হামলায় ট্রান করা হয়ে গিয়েছে বস। নিউজটা আন্তর্জাতিক ডেস্ক থেকে পাওয়া যায়। গুড জব ইউসুফ। এ মাসের স্যালারিটা 3 গুণ করে দিব তোমার বস হ্যাপি, তুমিও হ্যাপি। ওকে, অনেক পরিশ্রম করেছো, চাইলে কিছুদিনের জন্য থাইল্যান্ড ভ্যাকেশনে যেতে পারো। অবাক হলো ইউসুফ, সাথে উৎফুল্লতা মিশ্রিত মৃদু হেসে বলল, না বস, ভ্যাকেশনে যাব না, গেলে একেবারে হানিমুনে যাব। বিয়ে শাদির চিন্তা বাদ দাও। তোমাদের বস এখনও অবিবাহিত আর তুমি বিয়ের চিন্তা করছো? ইটস নট ফেয়ার। হঠাৎ কোনো কিছু না ভেবে চমৎকার হেসে ইউসুফ বলে উঠল, বসের বিয়েই খেতেই তো বেঁচে আছি, করে নিন। পরক্ষণে মুখায়বের পরিবর্তন এনে অষ্টধর লাগাম টানল ইউসুফ। ভাবল আদ্রিয়ান ক্ষিপ্ত হবে হয়তো, তবে না। আদ্রিয়ান হাসল নির্লিপ্ত ভঙ্গিতে। ইউসুফকে জিজ্ঞাসা করল, পুনর্জন্মে বিশ্বাস করো? বিস্মিত হলো ইউসুফ হঠাৎ এমন প্রশ্ন করার কারণ। অতঃপর ইউসুফের সংক্ষিপ্ত উত্তর, আমাদের ধর্মে পুনর্জন্ম বলে কিছু হয় না বস, এটাই জীবন আমাদের, এটাই ভাগ্য। আদ্রিয়ান আচানক এমন কিছু বলে বসলো, আটকে উঠল ইউসুফ। এমন বিস্ময়কর তথ্য নিজের বস থেকে জানা আশা করেনি হয়তো বা ইউসুফ। কেননা আদ্রিয়ান মুহূর্তেই বলে ওঠে, আফসোস হয় বুঝলে, যদি আরেকটা জীবন পেতাম, পরজন্মে আমি ইউভানকের ভাগ্যটাই খোদার দরবারে চাইতাম। আই ওয়ান্ট হিজ ডেস্টিনি। তারপর পরজন্মে রেড রোজের জীবনে প্রথম পুরুষ হয়ে তার জীবনটা শুরু থেকে সুন্দর করে সাজিয়ে দিতাম। হরিণীর মতো সজ্জল চোখে এক ফোঁটা অশ্রু গড়াতে দিতাম না। মেয়েটার কষ্ট পেলে আমারও ভীষণ কষ্ট হয়। কেন হয় জানি না, প্রথম বুঝতে না পারলেও এখন বুঝতে পারছি। আমি মেয়েটাকে ভীষণভাবে ভালোবেসে ফেলেছি।
একটি বিবাহিত নারীর প্রতি অনুভূতি সৃষ্টি কেন করলো খোদা? অষ্টদয় তীর করে কাঁপলো থাকলো ইউসুফের। কি বলবে সে? আপনি তো জানতেন না বস যে ম্যাম বিবাহিত ছিলেন। আমি তার সুখ দেখতে চেয়েছিলাম, অথচ সে তার স্বামীর মৃত্যু মানতেও নারাজ। আমার কেন মনে হচ্ছে যে ওই নারীর সুখের চেয়ে নিজের স্বামীর তটে দুঃখ মেনে নিতেও রাজি। এমনটা যেন না হয় ইউসুফ। ইউসুফের নির্বাক হয়ে পড়ল। আদ্রিয়ান অপর হাতে দামি ওয়াইনের গ্লাসে একটা চুমুক বসিয়ে দিয়ে সে মাথাটা পেছনে হেলিয়ে রাখলো। তীক্ষ্ণ দৃষ্টি স্থির হয়ে আছে বাম হাতে থাকা রুবিস কিউবের দিকে। অত্যন্ত ধীরলয়ে কিউবটি মেলাতে মেলাতে নিচু স্বরে এক প্রকার বিরহের স্বরে মৃদু চিৎকার দিয়ে উঠল, গ্যাংস্টার বস। ঝড় হয়ে দিলে সব ধ্বংস করে ক্ষত দেখাবো কাকে? পারবে না থামাতে কেউ আমাকে, সব শেষ করব নিজের হাতে। এদিকে সময় ঘনিয়ে এসেছে। পরক্ষণেই প্রায় পৈশাচিক তৃপ্তির হাসি ফুটে উঠল পুরুষটার ওষ্ঠাধর। রুবিস কিউবের শেষ রং মিলিয়ে নিল। ঠিক সেই মুহূর্তে সিরিয়াস ভঙ্গিতে ইউসুফ টাইমার দেখল। আদ্রিয়ান একবার সামনে বসে থাকা মাথা নত করে দাঁড়ালো। প্যালেসের ভেতরে ক্যাটরিনার যত সৈন্য মানবের উপস্থিতি ছিল সবাইকে আটক করে হল রুমে আটকে রাখা হয়েছে। ইউসুফ বলল, সব কিছু রেডি আছে বস, আমাদের এখনই ক্ল্যান প্লেস থেকে বের হতে হবে। ইউসুফ নিজের কবজির ঘড়ির দিকে একবার তাকালো। ঠিক তখনই প্যালেসের উপরে আকাশে কয়েকটি হেলিকপ্টার বিকট শব্দ শোনা গেল। অদ্ভুত এক দৃশ্য। হেলিকপ্টারগুলো থেকে বৃষ্টির মতো কোনো তরল পদার্থ পুরো প্যালেসের উপর ছড়িয়ে দেওয়া হচ্ছে। বাতাসের গন্ধে বোঝা যাচ্ছে ওগুলো সাধারণ পানি নয়, উচ্চ দাহ কোনো রাসায়নিক তরল। আদ্রিয়ান ধীর স্থিরভাবে উঠে দাঁড়ালো। পরনে থাকা ফর্মাল স্যুটটির কোটের বোতামগুলো একটা একটা করে লাগাতে লাগাতে বিশাল দরজার দিকে এগোতে লাগলো। পুরুষটার শান্ত কিন্তু বিধ্বংসী চলচলন বলে দিচ্ছে ক্যাটরিনার পাপের সাম্রাজ্যকে চিরতরে ছাই করে দেওয়ায় সব আয়োজন সে নিখুঁতভাবে শেষ করে ছাড়বে। প্রাসাদ থেকে বের হওয়ার সময় আদ্রিয়ান একবারও পেছনে ফিরে তাকালো না। বর্তমানে সেন্ট পিটারবার্গের এই অরণ্য এখন কেবল একজনই রাজা। গহীন অরণ্যের বুকে আদ্রিয়ান হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল প্যালেস থেকে। এত স্বাভাবিক, তার দৃষ্টিভঙ্গি যেন এইমাত্র এখানে কিছুই ঘটেনি। হি ইজ আ সাইলেন্ট কিলার, ইয়েস হি ইজ। আদ্রিয়ান হেঁটে চলল প্যালেসের পেছনের রেখে। অতঃপর অত্যন্ত সাবলীল ভঙ্গিতে নিজের ফর্মাল স্যুটের বুক পকেট থেকে একটা দামি ব্র্যান্ডের লাইটার বের করলো। এক মুহূর্তের জন্য আদ্রিয়ান স্থির হয়ে দাঁড়ালো। বৃদ্ধাঙ্গুলি এক টানে লাইটারের শিখা জ্বালিয়ে দিল। অতঃপর এক ঝটকায় জ্বলন্ত লাইটারটা ছুঁড়ে মারল পেছনের দিকে। লাইটারটি বাতাসের কয়েকবার পাক খেয়ে সোজা গিয়ে পড়ল রাসায়নিক তরলে ভেজা ক্ল্যান প্যালেসের ওপর। মুহূর্তের মধ্যেই এক বিকট শব্দে আগুনের গোলক তৈরি হলো। দাউ দাউ করে জ্বলে উঠল ক্যাটরিনা ক্যালেনের পাপের সাম্রাজ্য। আগুনের লেলিহান শিখা বিশাল আকার ধারণ করে নিশীথে ঢাকা রাতের আকাশকে লালচে করে দিল। সেই আগুনের উত্তাপ আদ্রিয়ানের পিঠে এসে লাগলেও পুরুষটা ধীর স্থিরভাবে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। ক্ষণে ক্ষণে সেলাইনের তরল পানি প্রবেশ করছে রোজের ক্যালোনা দিয়ে। নার্স অ্যামিলিও বিগত 7 দিন যাবৎ রোজের দেখভাল করে চলেছেন। গত 7 দিনে সেন্স ফিরে আসেনি রমণীর। শরীরের জ্বরের তীব্রতা এত বেশি ছিল যে তাকে সেই মুহূর্তে পিটার্সবার্গের সুরক্ষিত হসপিটালে ভিআইপি কেবিনে রাখা হয়। এদিকে পুরো আন্তর্জাতিক নিউজগুলোতে শুধু নারী মাফিয়া ক্যাটরিনা আত্মঘাতী বিস্ফোরণের নিউজ। পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। কেবিনের জানালার কার্নিশে দাঁড়িয়ে রোজের জন্য ইনজেকশনে মেডিসিন পুশ করছে। সময় ব্যবধানে টানা 7 দিন পর আজ রোজের চৈতন্য ফিরল। আখি পল্লব পিটপিট করে মেলতেই রোজ দেখলো হাতে ক্যানোলা ফিট করা। মুহূর্তেই মস্তিষ্কে যেন অজস্র কামানের গোলার ফেটে যাওয়া উপক্রম বোধ করলো অষ্টাদশী। অ্যামিলিও দ্রুত ডাক্তারকে সংবাদ দিতে বেরিয়ে যেতেই রোজ বেড থেকে ওঠার প্রয়াস ঘটালো। ঠিক তখনই ঝাপসা দৃষ্টিতে দেখল কেবিনের যমদূতের মতো দুজন
দীর্ঘদেহ লোক প্রবেশ করছে। কারা এরা? কে জানে? রোজ তাদের অবয়ব স্পষ্ট করার প্রাণপণ চেষ্টা চালালেও পারল না। ঘাড়ের পাশে শুকনো এক ইঞ্জেকশনের খোঁচা অনুভব করতেই রোজের নবজাগ্রত জগৎ আবারও গাঢ় অন্ধকারে নিমজ্জিত হলো। কেউ কি তাকে অপহরণ করলো? পিটার্সবার্গের সুরক্ষিত হসপিটাল থেকে রোজকে অপহরণ করে তুলে আনা হলো একটা অত্যাধুনিক প্রাইভেট জেটে, নাম দ্য ভেনম স্কাই VS-09। মাফিয়া মহলে এই জেটটি তার গতির জন্য বেশ কুখ্যাতই বটে। জেটের ভেতরে কালো সানগ্লাস পরিহিত ফর্মাল পোশাকে বেশ কিছু সশস্ত্র গার্ড পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে, যেন এরা কোনো মানুষের কাতারেই পড়ে না। সবকটা কেমন রোবটের মতো দাঁড়িয়ে আছে। রাশিয়ার সীমানা ছাড়িয়ে জেটটি তখন বাল্টিক সাগরের নীল জলরাশি আর তুষার শুভ্র মেঘের ওপর দিয়ে ধাবমান। গন্তব্যস্থল অজানা। প্রায় 3 ঘন্টা পর রোজের দ্বন্দ্বাচ্ছন্ন ভাব কাটল। মেয়েটা এখনো জানে না গত 1 সপ্তাহ যাবৎ সে হসপিটালাইজড ছিল। এখনই বা কে তাকে কোথায় নিয়ে যাচ্ছে তাও অজানা। এ কেমন দুর্বিষহ জীবন তার! যখনই একটু শান্তি কাম্য করে তখনই অশান্তি এসে হানা দেয় দোরগোড়ায়। জেটের বিশাল বিলাসবহুল কেবিনে রোজের সামনে দাঁড়িয়ে আছে এক সুন্দরী রুশ বিমানবালা। রমণীর পরনে নেভি ব্লু স্কাই আর সাদা শার্টের উপর সিল্কের স্কার্ফ। মেয়েটার নাম সামান্তা। সামান্তা মৃদু হেসে খাবারের একটা ট্রে রোজের সামনে এগিয়ে দিল। ইটস আ স্পেশাল মেনু curated just for you, ma'am. Please have it. We have grilled salmon with asparagus and truffle mushroom risotto. আপনি চাইলে আদার মেনুও প্রোভাইড করতে পারি, ম্যাম। রোজ হুট করে পাশ ফিরতেই দেখল সে আকাশে ভাসছে। তীব্র রাগে আর আতঙ্কে খাবারের ট্রেটা সজোরে ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে ফুপিয়ে উঠল। অক্ষিকঠোর লালচে হয়ে উঠল। ফর ইউ, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? রোজ টলমটল পায়ে উঠে দাঁড়িয়ে জেটের ভেতরটা খুঁটিয়ে দেখল। এই অভিজাত্য তার বড্ড চেনা চেনা লাগছে। বড় বড় চোখে সামান্তার দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল রোজ, আপনি কে? এটা কি মনস্টার প্রাইভেট জেট? উনি কোথায়? আমি তো লাইট হাউসে ছিলাম, ওনাকে ডাকুন। রোজ অস্থির হয়ে কেবিন থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম করতেই সামান্তা তার সামনে এসে দাঁড়ালো। অত্যন্ত বিনস্র ভঙ্গিতে কুর্নিশ করলো রোজকে। ম্যাম, প্লিজ কাম ডাউন। আপাতত আপনাকে কিছু বলা আমাদের স্পর্ধার বাহিরে। মিস্টার আলবার্ট কোথায়? এখন এইটা বলবেন না যে হি ইজ ড্রাইং, রাইট? এমন কিছু শোনার জন্য আমি প্রস্তুত নই। সামান্তা রোজের কোনো কথার সঠিক উত্তর প্রদান করলো না। ঠিক আছে, বলবেন না তো? ওকে ফাইন। আমি তো সেদিন অ্যাস্ট্রের সাথে ছিলাম, ওনার থেকে জবাব নিব আমি। জেট ল্যান্ড করুন। আই সেইড স্টপ দ্য জেট। ম্যাম, আমরা বাল্টিক সাগরের ওপরে আছি, ল্যান্ড করা পসিবল নয়। এমন সাগরের নাম রোজ ইহজন্মেও তো শুনিনি। ক্ষিপ্ততা, ভয় সব মিলিয়ে রোজ চাপা নোনাধারা ত্যাগ করে বসল। ভিজে উঠল রমণীর গাল। ইভান কোথায়? বক্ষস্থল যেন মোমের মতো ভারাক্রান্ত নিঃস্ব হয়ে উঠল। রোজকে এরা কোথায় নিয়ে যাচ্ছে এর হদিশই জানা নেই মেয়েটার। কি করবে? যদি এদের কোনো নোংরা উদ্দেশ্য থাকে তখন কি করবে সে? ভীষণ ক্লান্ত সে, হার পারবে না। পরক্ষণেই জেটের মধ্যে ট্যাব স্ক্রিন চালু হয়। আন্তর্জাতিক নিউজের হেডলাইন দেখানো হলো। রোজ আঁতকে উঠে সেদিকেই তাকাতেই রোজ জানতে পারল সেদিনের পর 1 সপ্তাহ কেটে গিয়েছে। আর সে এতদিন যাবৎ অচৈতন্য অবস্থায় ছিল। সর্বাঙ্গ যেন রাতারাতি হিড় করে কম্পিত হতে লাগলো তার। সত্যি পাগল হয়ে যাবে সে। হঠাৎ সামান্তার কণ্ঠে ঘোর কাটল রোজের। ম্যাম, ইউ নিড টু রেস্ট, প্লিজ take your medicines and change into this. সামান্তা রোজের সামনে একটি কুচকুচে কালো পোশাক বাড়িয়ে দিয়ে চিরাচরিত ফিউনারেল গাউন, যা মূলত শোক সোফায় পরিধান করা হয়। হসপিটালের ড্রেস পরা রোজ কালো পোশাকটি হাতে নিয়ে স্তব্ধ হয়ে গেল। কেন তাকে এই পোশাক পরতে বলা হচ্ছে? তবে কি হৃৎস্পন্দের কম্পিত তো কোনো গলার
কাছে এসে আটকে গেল। অষ্টাদশী আর দাঁড়িয়ে থাকতে পারল না মেয়েটা। অসার অসাড় হয়ে জেটের একটা আলিশান সিটে থপ করে বসে পড়ল। বিষণ্ণতায় মোড়ানো এক অদ্ভুত মায়াবী ক্যানভাস, যেন ডেনমার্কের কোপেনহেগেনের গোধূলি লগ্ন। শেষ বেলাটার হিমেল হাওয়ায় প্রকৃতির ধূসর রূপ ধারণ করা হচ্ছে। দিগন্তের কোনো সূর্যটার রক্তিম আভা ছড়িয়ে বিদায় নিচ্ছে, আর সেই ম্লান আলোয় ডেনমার্কের প্রাচীন গির্জার চূড়াগুলোতে চুইয়ে পড়ে আছে। গা ঘেঁষে দাঁড়িয়ে আছে সারি সারি পার্স লার্স পাইন গাছ। অরণ্যের এক প্রান্তে এসে নিঃশব্দে থামল প্রাইভেট জেট দ্য ভেনম স্কাই VS-09। জেটির সিঁড়ি বেয়ে রোজ আলতো পায়ে নামলো। কুচকুচে কালো ফিউনারেল গাউনটা পরেছে। সামান্থা যত্ন করে রমণীর অবিন্যস্ত চুলগুলো খোপা করে দিয়ে কানের কাছে ছোট্ট করে অ্যাভোকাডোর পিন গুজে দিয়েছে। জেট থেকে নামতেই সামান্থা রোজের পাশে এসে দাঁড়ালো। অত্যন্ত নিচু স্বরে বলল, ম্যাম, ওয়েলকাম টু দ্য ডেনমার্ক। উই হ্যাভ রিচড কোপেনহেগেন। জীবনের দ্বিতীয়বারের মতো এই দেশে পা রাখল রোজ। পালিয়ে তো গিয়েছিল, কিন্তু কিন্তু ভাগ্য যেন অমোঘ এক আকর্ষণে তাকে আবার সেই একই বৃত্তে টেনে আনলো। বক্ষস্থলটা কেন জানি তীব্র ব্যথায় জ্বলে উঠল রোজের। এই দহনের কারণ তার জানা নেই। কেন সে এখানে? বাকিরাও কি তবে এখানে? রোজের পা যেন আর চলতে চাইছে না। শরীরের প্রতিটি অনুপরমাণু যেন অসাড় হয়ে আসছে। ইঞ্জেকশনের মাধ্যমে শরীরের প্রয়োগ করা কড়া মেডিসিনের প্রভাবে আক্ষিদয় ভীষণ ঘুম আর ঘোর নেমে আসছে। তবুও মেয়েটা টলমটল পায়ে সামনে থাকা দুজন কৃষ্ণকায় সশস্ত্র গার্ডকে অনুসরণ করে হাঁটতে শুরু করলো। পিচঢালা জনমানবহীন নিস্তব্ধ রাস্তায় দুপাশে সারি সারি ঝাউগাছগুলো প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। মাঝে মধ্যে বাতাসের শো শো শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই সেখানে। রোজের ঝাপসা হয়ে আসেন নেত্রপল্লবের সামনের পথটা ক্রমেই ধূসর হয়ে উঠছে। সামনের একটি গড়স্থান, সারি সারি ক্রুশ আর পাথরের অ্যাপিটাফের চারপাশে লার্জ গাছ। না, গোরস্থান জনশূন্য নয়। আরও কিছু নরনারীর পেছনের দিক দেখা যাচ্ছে কালো পোশাকে। রোজ গোরস্থানে ভেতরে প্রবেশ করার আগে পা থামিয়ে দিল। কি এখানে? আমি কেন গোরস্থানের ভেতরে যাব? কেউ কি মরে গিয়েছে নাকি? হে, কে মরেছে? রোজ চিৎকারে রাহা ব্যতীত উপস্থিত সকালে ঘুরে তাকালো রোজের দিকে। রাহাকে ব্যতীত বাকি সকলকে সাথে তুষারকে দেখে গণ্ডস্থল শুষ্ক ঢোক গিলে নিল রোজ। গোরস্থানে শুধু রাহা নেই। পরিচিত মুখগুলো দেখে রোজ গেট পেরিয়ে গোধূলি লগ্নে প্রবেশ করলো বিশাল আকৃতির কোপেনহেগেনের গোরস্থানে। সকলের দৃষ্টি রোজের দিকে নিবদ্ধ, যেন সবাই রোজের আসার অপেক্ষাতেই ছিল। হাত থেমে গিয়েছে মেয়েটার, তাই সামনে এগোতে এগোতে নেট এর গ্লাভসগুলো খুলে ছুঁড়ে ফেললো ভেজা মাটিতে। রোজ টলমটল পায়ে এসে হায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, এখানে কি হচ্ছে? হ্যাঁ আপি, আমাকে বলবে প্লিজ? হ্যাঁ কোনো প্রতি উত্তর করলো না। রোজ দামিয়ানের দিকে তাকাতেই দামিয়ান তৎক্ষণাৎ নিজের দৃষ্টি সরিয়ে নিল। হঠাৎ কোন এক পুরুষের বজ্র কঠিন কণ্ঠস্বরে ব্যথিত হলো রোজ। তুষার একটা লার্জ গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ইউ উইশ কেম টু রোজ। তোমার তো মুক্তি দরকার ছিল, সো তুমি মুক্তি পেয়ে গিয়েছো ফর লাইফ টাইম। চোখের সামনেই তো আছে, দেখে নাও। হোয়ার ইজ দ্য মনস্টার? তুষারের ইঙ্গিত অনুসরণ করে রোজ যখন সামনে তাকালো, সঙ্গে সঙ্গে দুকদম ছিটকে উঠল রমণী। জলজল করা উজ্জ্বল বাদামি নয়নে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ধূসর রঙের একটা মার্বেল পাথরের অ্যাপিটাফ, পাথরে খোদাই করে লেখা, ইভান রিকালভার্ট, 1995-2025। রোজ অক্ষরগুলো পড়তে পারল না।
ইভা সবগুলো অক্ষর ত্রিমাত্রিক দেখাচ্ছে তার নেত্রপল্লবে। রোজ পরপর সবার দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল। তড়িঘড়ি করে কাপন ধরা তর্জনী দিয়ে ইশারা করলো ইউভানের এপিটপের দিকে। কি এসব এসব কেমন তামাশা? তুষার বলল, আমি বাঁচাতে পারিনি রিককে, তবে নিজেকে ব্যর্থ বলে মনে হচ্ছে না। বিকজ ইটস টোটালি ফর ইয়োর ফল্ট। তোমার মনে হয় না তোমার জন্যই আমরা আমাদের রিককে হারিয়ে ফেলেছি? তুষারের দ্বিধাহীন প্রত্যুত্তরে প্রতিস্ফুটিত হলো রমণীর আবেগের জোয়ার। কিসের জন্য ব্যথিত হবে রোজ আজ? দোষারোপের ভরে নাকি স্বামী নামক এক পাষণ্ড পুরুষের শোকে? নিমিষেই ব্যাকুলতা আড়ষ্ট হলো রমণীর। শীতকারের জোরে মৃদু গোংরাতেই সমুদ্রধারা বাঁধ মানল না। চলমটল পায়ে টলমটল হয়ে পড়তে লাগলো ভেজা মাটিতে। মিথ্যা কথা। আমি কি করেছি? এই লোকটা দিনের পর দিন আমার সাথে অন্যায় করে গিয়েছে, সব মেনে নিয়েছিলাম আমি। কিন্তু কিন্তু এত বড় অন্যায় মানতে পারবো না, নেভার। রোজ মাথা নাড়িয়ে এবার সত্যি ইউভানের অ্যাপিটারের কাছে হাঁটু ভেঙে বসে পড়ল। উপস্থিত প্রত্যেকের উদ্দেশ্যে করে বলল, শয্যাশায়ী ইউভানের ওপর চেঁচালো অসাড় হওয়া কণ্ঠে, এত কষ্ট দেওয়ার পর শান্তি হলো না আপনার? আমি তো এমনটা চাইনি। আমি চেয়েছিলাম আপনার পাথরের পাষাণ হৃদয়টাকে ভেঙে গুঁড়িয়ে দিতে। আমাকে ভালো না বেসে আপনি চলে যেতে পারেন না। আমি আপনার মুখে শুনতে চাই আপনি ভালোবাসেন আমাকে। বলুন, এখন বলুন। আপনার সব পাপ মেনে আমি থাকতে চেয়েছিলাম। আমি কি চেয়েছিলাম? একটা সংসার। আমাকে শুধু কষ্ট দিয়ে ভালো না বেসে আপনি মুখ লুকাতে পারেন না। রোজ হার দিকেই কঞ্জরন্ত অবস্থায় হাসল। আমার অভিশাপ কি আমার ওপর এসে পড়লো আপি? বলো, আমি কি সত্যি বিধবা হয়ে গেলাম? এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলেও হ্যাঁ কেন যেন এই মেয়েটার বাক্যোক্তিগুলো শুনে অশ্রু আটকে রাখতে পারলো না। অধর উল্টিয়ে এই স্থান ত্যাগ করলো। এসব সহ্য করার মতো পাষাণ সে নয়। জাস্ট স্টপ ইট। পরপর পুরো গোরস্থান খালি হতে লাগলো। তুষার, হায়া, দামিয়ানও চলে গেল। রমণী খেয়াল করলো না গোরস্থানের জনশূন্য হয়ে গিয়েছে। এদিকে সন্ধ্যা নেমে এসেছে। রোজ যদি একটাবার আশেপাশে তাকাতো তাহলে হয়তো ভয় পেয়ে যেত। শুনশান পরিবেশ, চারপাশে বাদুড় উড়ে চলেছে। কিন্তু রোজ মাটিতে মাথা ঠেকিয়ে চুপ করে রইল খানিক। গণ্ডস্থল শুকিয়ে সেই কখন কাঠ হয়ে গেছে। পানি খাওয়ার প্রয়োজন সেই খেয়ালও নেই মেয়েটার। হাঁটু অবধি বাদামি কেশাসী খুলে মাটিতে লুটোপুটি খাচ্ছে। ধরফড়ি উঠল রমণীর আত্মা। কালো পোশাক পরেছে কেন সে? এখন কি তাকে সাদা শাড়ি পরতে হবে? পাষণ্ড লোকটা কি চিরতরে বিদায় নিয়েছে? না না না। কাঁপা কাঁপা হাতের তালু ছোঁয়ালো নাম ফলকে। মরিয়া হয়ে মাটি আঁকড়ে ধরে খেতে উঠল রোজ। শ্বাসনালী ভারী হয়ে এসেছে। জোর করে কবুল বলিয়েছেন, জোর করে বিয়ে করেছেন। মাথার মিথ্যার ওপর মিথ্যা। আপনি সকল মিথ্যাচার মেনে নিলাম, কবুল করে নিলাম। শরীরের ভারসাম্য আর ধরে রাখতে পারলো না রোজ। এত সহজে আপনি মরতে পারেন না। আপনার মৃত্যু আপনার শাস্তিই হতে পারে না। এমন মুক্তি আমি চাই না। আপনার অহংকার গম্ভীর্যতা আমি মাটিতে মিশাতে পারিনি। ভালোবাসা কথাটা শুনতে পারিনি। তাহলে আপনার মুখে ভালোবাসি কথাটা শোনার তীব্র তৃষ্ণা আমার। বুঝতে পারছেন? কবুল করে নিয়েছি তো আপনাকে। আমি সংসার করতে চাই আপনার সাথে, প্লিজ। আগ্রে আঁধারে ঢাকা পড়ে যাচ্ছে চারপাশ। ঠিক তখনই কোপেনহেগেনের গোরস্থানের আবহাওয়া পাইন আর লার্স গাছগুলোর আড়াল থেকে ঘন কুয়াশা, ফগি ওয়েদার পাকিয়ে নেমে আসতে লাগলো চারধারে। ঝাউ গাছের ডালপালাগুলো বাতাসে সুর সুর শব্দে কোনো পৈশাচিক সুর তুলছে। নিস্তব্ধতার মাঝে রোজের কন্যাগহরে ভেসে এলো এক অতি পরিচিত গম্ভীর্য অথচ হাস্কি এক পুরুষালী কণ্ঠস্বর। সেই কণ্ঠে থাকা পৈশাচিক তৃপ্তি আর শীতলতা রোজের হৃৎপিণ্ডকে মুহূর্তে খনন করে দিল। শূন্য অভিব্যক্তিগুলো হানা দিল অন্তর জুড়ে। কুয়াশার আড়াল থেকে কেউ একজন উকি দিল, উহু, হোয়ার ইজ মাই ওয়াইফ? হার বিগ ব্যাড মনস্টার হিজ হেয়ার।
বক্ষস্থল কম্পিত হলো রমণীর। খাখা করে উঠল হৃদযন্ত্র। লালচে হওয়া নেত্রপল্লব মেলে তাকালো। ঝাপসা চোখে তাকাতেই গোরস্থানের ফগি ওয়েদারে দেখে দেখে ভয়ে কুঁকড়ে উঠল রোজ। সে এইমাত্র কিছু একটা শুনেছে। অন্ধকারে কুয়াশার মধ্যস্থলে কারোর ছায়া দেখতে পেল রোজ। একটা পুরুষালী অবয়ব ক্রমশ ভারী পদাঘাত তার দিকেই এগিয়ে আসছে। হুড ক্যাপ পরা শুষ্ক কেশে উঠল রোজ। শুকনো ঢোক গিলে নেত্রপল্লব সরিয়ে নিল। ইউয়ানের নাম ফলকে তাকিয়ে অশ্রুসিক্ত হলো রোজ। মনে হচ্ছে কেউ একজন মাথার কাছে এসে দাঁড়িয়েছে। কে? রোজ তাকানোর সাহস করল না। জমিনে দৃষ্টি রেখেই দেখলো ছায়াটা তার দিকে ঝুঁকে আসছে। স্পর্শ অনুভব করার আগে রোজ আত্মচিৎকার দিয়ে উঠল, ইউহান! পুরুষেরই হাতটা প্রমত্ত হয়ে আঁকড়ে ধরল রমণীর জোয়াল। চিবুক কুচিয়ে ধরল। হাতের উল্টো পিঠ দিয়ে অশ্রুধারা মুছে কোনো ধারে মুখ নিয়ে উষ্ণতা মিশিয়ে অশ্রুধর ছোয়ালো। আমি ওর ইউহান, সিমি সুইটহার্ট। পুরুষালী অবয়বটা হুড ক্যাম্প সরাতেই রোজ ছিটকে জমিনে বসেই পেছাতে লাগলো। যত পেছালো ছায়ামানব তত এগোতে লাগলো। রোজ কি মরে গিয়েছে নাকি ভ্রমে সে ইউভানকে দেখছে? এবার সত্যি ভীষণ ভয় হানা দিলেও অষ্টাদশীর কলিজায়। ধূসর মণিচোরা তার দিকে নেশাতুর দৃষ্টি নিবদ্ধ করেই রেখেছে। এগিয়ে এসে খপ করে ধরে ফেলল রমণীর হাত। বুঝতে পেরে রোজ ব্যাকুলতায় ডুবে গিয়ে গলা আঁকড়ে ধরল ইউভানের। এদিকে রমণীর আদরের ছোঁয়ায় দিশেহারা হয়ে পড়ল ইউভান। মাত্রায় অতিরিক্ত উত্তেজনার জোয়ারে ডুবে গেল রমণীর ঘাড়ের ভাঁজে। মৃদু গোংরানি উঠল রমণীর কানে এসে হানা দিল মাফিয়া মনস্টারের হাস্কি কণ্ঠস্বর, এত কাছে এসো না রোজমেরি, পাগল হওয়ার লাস্ট স্টেজে আছি। তোমার ছোঁয়া কিন্তু ভীষণ ধারালো। রমণীর আদরের চেহারাখানা লালচে হয়ে উঠল, অথচ সেসবে কোনো হেলদোল নেই পুরুষটার। উল্টো অসাধার গভীরে নিয়ে উদ্বিগ্নতায় ভেসে উঠল। কি কবুল করেছ সুইটহার্ট? আরেকবার বলো। আমার ডার্ক আমায় কবুল করেছে। ইউ নো আই এম ফাকিং ড্যাম হ্যাপি। আরেকবার বলো। বলবে রোজ? বক্ষস্থল তীব্র ব্যথিতে ওঠানামা করতে আচানক বাস্তবতায় ফিরে এলো রোজ। সত্যি অনুভব করতে পারছে সেই ইউভানকে, বুঝতে পারছে পেরে এক ঝটকায় সরিয়ে দিল মাফিয়া মনস্টারকে। উতলা মনস্টার রোজের স্পর্ধা ক্ষিপ্ত হলো। শক্ত হয়ে এলো চোয়াল। টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ল রমণীর চোখ পেয়ে। সবটা বুঝতে পেরে কোনরত অবস্থায় ফুঁসতে লাগলো, ছি, কি মজা পান আমাকে কষ্ট দিয়ে বলুন। কাছে আসার চেষ্টাও করবেন না, এত জঘন্য আপনি। রোজ পিছিয়ে গেল। পাগলের মতো ফুপিয়ে বক্ষস্থল চেপে ধরে কেঁদে উঠল। ইউভান ধরে সন্নিকটে টেনে আনলো রমণীকে। রমণীর অশ্রু ভীষণ পীড়াদায়ক হয়ে উঠেছে মানবের কাছে। আজকাল সহ্য সীমা ছাড়িয়ে গেছে। লিসেন্ট রোজ, আমি সত্যিই মরে যেতাম। আই টেল ইউ এভরিথিং সুইটহার্ট। রাগ করো না, রিল্যাক্স। মাফিয়া বস তর্জনী ছোঁয়ালো রমণীর কাঁপতে থাকা গোলাপের ন্যায় তুলতুলে আধরে। আমার মৃত্যু কামনা করা নারী যে স্বয়ং আমার মৃত্যু সহ্য করতে পারবে না তা জানা ছিল না। চ্যাম গড! তাই একটু রোজ আর এক মুহূর্ত থাকতে চাইল না এখানে। ইউভানকে ফেলে হনহনিয়ে ছুটে যেতে লাগলো। হিতে বিপরীতে অবস্থা দেখে ইউভান অক্ষিদয় বন্ধ করে কপাল স্লাইড করত। পরক্ষণে বাঁকা হেসে রোজকে পেছন থেকে ডেকে বলতে লাগলো, তুমি কি চাও আমি এবার সত্যি মরে যাই? রোজ পা থামিয়ে পেছনে তাকাতেই চমৎকার হেসে চোখ টিপল ইউভান। রোজ নাক সিটকাতেই ইউভান পকেটে হাত রেখে হেঁটে আসতে লাগলো। অধর কোণে বাঁকা হাসি টেনে বলল, ইউ আর মাই রেইনবো উইদাউট রেইন, আন্ডারস্ট্যান্ড? রোজ দাঁত কিরমির করে চিল্লিয়ে উঠল, নির্বিকার জবাব দিল, আর আপনি একটা জানুয়ারি উইদাউট ওয়াই। তিক্ততায় চরম সীমানায় পৌঁছেছে রমণী।
আশেপাশে না তাকিয়ে সরু রাস্তা ধরে এগিয়ে যেতে লাগলো। তীব্র ক্ষোভ আর যন্ত্রণা ছটফট করতে করতে হাঁটতে লাগলো। ইভান হাঁটছে পিছু পিছু। 2 মিনিট রাস্তা হাঁটার পর উদম হলো 1700 শতকে নির্মিত আলবার্ট মেনশন রাস্তা না চিনেও সোজা পথ ধরে এগিয়ে আসার অরণ্যের শেষে থাকা ম্যানশনে এসে পৌঁছালো রোজ। অনুভব করতে পারছে ইভান তার পিছু পিছু এসেছে। বিশাল গেটের সামনে পা রাখতেই ইভান ইশারায় দুজন প্রহরীকে কুর্নিশ করলো। ইভানের ইশারায় দুজন প্রহরী কুর্নিশ জানালো রোজকে। তবে রমণী সেদিকে কোনো ধ্যান জ্ঞান পড়ল না। চুলগুলো খোপা করে নিল। হনহনিয়ে ভেতরে সদর দরজায় পা রাখতেই পেছন ফিরে তাকালো ইভানের দিকে। ইভানের পথ আটকে দাঁড়ালো। কড়া গলায় চিৎকার দিল, ভেতরে প্রবেশ করবেন না, চলে যান। এটা আমার বাড়ি। এটা আপনার বাড়ি না, এটা আমার দাদা শ্বশুরের পূর্বপুরুষদের বানানো ভিটে। আপনি যান আপনার বাড়িতে। সদর দরজায় দাঁড়িয়ে থাকা দুজন গার্ডদের উদ্দেশ্যে রোজ সাফ জানিয়ে দিল তার অনুমতি ব্যতীত যেন মাফিয়া মানুষটার ভেতরে প্রবেশ করতে না দেওয়া হয়। বলেই রোজ পুরো বিশাল আকৃতির দরজা ইভানের মুখের সামনে ঠাস করে লাগিয়ে দিল। ইভান পিয়ার্সিং করা ভ্রু উঁচিয়ে মুখ গোল করে নিঃশ্বাস ছাড়ল। তার দাদা রোজের দাদা শ্বশুর হয়ে গেল। দাদা শ্বশুরের দাপট দেখালো নাকি মাফিয়া বসের সাথে? সিরিয়াসলি? বেত্তামিজ ওয়াইফ। উইল ইউ ম্যারি মি বলার আগেই গেট লস্ট করে দিল। ফাকিং ডার্ক রোজ, তোকে তো আমি জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ সুইট হার্ট। চলবে। এই পর্বটি কেমন হয়েছে আর কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। যদি কমেন্ট ছোট হয় আমি কিন্তু পরবর্তী পার্ট দিব অনেক দেরিতে, তাই ভেবেচিন্তে আমাকে কমেন্ট করবেন। আর আমি অসুস্থ আছি, গলা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন। সবাই আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।